হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ আরো স্পষ্ট হয়ে উঠছে। বিশ্বব্যাপী সবার বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে এখন তা অনেকটাই পরিণত হয়েছে পরিচিত রণাঙ্গনে, অর্থাৎ আমেরিকা বনাম চীনে। ডজনখানিক দেশের উপর আরোপিত প্রতিশোধমূলক শুল্কে 90 দিনের জন্য বিরতি দেওয়া হলেও তাতে এখনো 10% সার্বজনীন শুল্ক বহাল রাখা হয়েছে। কিন্তু যে চীন আইফোন থেকে শুরু করে শিশুদের খেলনা পর্যন্ত সবকিছু আমেরিকায় রপ্তানি করে এবং মার্কিন আমদানি প্রায় 14% সরবরাহ করে, তার জন্য আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হার 125%, যা রীতিমতো চমকে দেওয়ার মতো। কিন্তু চতুর্দিকে প্রশ্ন উঠেছে, আমেরিকা চীনের সাথে এত বিরোধিতা কেন করছে, তাও আবার বাণিজ্য ক্ষেত্রে। আমেরিকান পণ্যের উপর বেইজিং এর 84% শুল্ক আরোপের কথা বলায় এই শাস্তির কারণ, এমনটাই ট্রাম্প বলছেন। ট্রাম্প আরো বলেন, এই ধরনের কথা অসম্মান প্রকাশ হিসেবে আমি দেখছি, তবে চীন বিরোধী বার্তা দিয়ে প্রথমবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া একজন রাজনীতিবিদের জন্য এটি কেবল প্রতিশোধের চেয়েও অনেক বেশি কিছু। ট্রাম্পের মতে এটি তার প্রথম মেয়াদের অসমাপ্ত কাজের অংশ। তিনি সাংবাদিকদের বলেন, তখন আমরা ঠিক কাজটা করার জন্য যথেষ্ট সময় পাইনি, যা এখন আমরা করছি। এই উদ্যোগের লক্ষ্য কেবল চীনের নেতৃত্বাধীন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে উল্টে দেওয়া নয়, যা দীর্ঘদিন ধরে চীনকে বিশ্বের কারখানা হিসেবে কেন্দ্রীয় অবস্থানে রেখেছিল, বরং এটি সেই প্রচলিত বিশ্বাসকেও চ্যালেঞ্জ করছে যেখানে মনে করা হয় যে বাণিজ্যের ক্রমবর্ধমান বিস্তার নিজেই এটি ইতিবাচক বিষয়। এই চিন্তা ভাবনা ট্রাম্পের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে ফিরে যেতে হবে সেই সময়ে যখন বিজয়ী হওয়া তো দূরের কথা, কেউ ভাবেওনি যে ট্রাম্প কখনো প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন। 2012 সালে যখন চীনের সঙ্গে বর্ধিত বাণিজ্যকে বৈশ্বিক ব্যবসায়িক নেতা, চীনা কর্মকর্তা, বিদেশি সরকার এবং বাণিজ্য প্রতিনিধি, বিদেশি সংবাদদাতা এবং নামী অর্থনীতিবিদদের প্রায় সবাই নিঃসন্দেহে একটি ভালো বিষয় হিসেবে দেখতেন। এই বৈশ্বিক প্রবৃদ্ধিকে বাড়াচ্ছিল, সস্তা পণ্যের অফুরন্ত সরবরাহ নিশ্চিত করেছিল, বৈশ্বিক সাপ্লাই চেনের অংশ হয়ে ওঠা চীনের নতুন কারখানা শ্রমিকদের সমৃদ্ধ করেছিল। বহুজাতিক কর্পোরেশনগুলো তাদের তৈরি পণ্য নতুন মধ্যবিত্ত শ্রেণীর কাছে বিক্রির মাধ্যমে লাভজনক বাজার তৈরি করেছিল। কয়েক বছরের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রকে টপকে রোলস রয়েস, জেনারেল মোটরস সবচেয়ে বড় বাজারে পরিণত হয়। এর পেছনে আরো গভীর এক যুক্তি ছিল। তত্ত্বটি ছিল এমন যে চীন যত ধনী হবে সেখানকার জনগণ তত বেশি রাজনৈতিক সংস্কারের দাবি তুলবে। তাদের খরচের প্রবণতাও চীনকে একটি ভোক্তা নির্ভর সমাজে রূপান্তরিত করতে সহায়তা করবে। কিন্তু সেই দুটি প্রত্যাশার মধ্যে প্রথমটি কখনোই রূপান্তরিত হয়নি এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ক্ষমতার উপর তাদের দখলদারিত্ব আরো শক্তিশালী করেছে। 2015 সালে প্রকাশিত চীনের কুখ্যাত শিল্পনীতি মেড ইন চায়না 2025 এ তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে রাষ্ট্রের পূর্ণ সমর্থন নিয়েই বিমান শিল্প থেকে শুরু করে জাহাজ নির্মাণ, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ এবং একাধিক গুরুত্বপূর্ণ খাতে তারা বৈশ্বিক নেতৃত্ব দিতে চায়। এই প্রেক্ষাপটেই পরের বছর রাজনীতিতে নবাগত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রচারণা শুরু করেন। তিনি নির্বাচনী প্রচারণায় বারবার বলেন যে চীনের উত্থান আমেরিকান অর্থনীতিকে ফাঁপা করে দিয়েছে, রাজবেল্ট অঞ্চলের পতন ঘটিয়েছে এবং খেটে খাওয়া শ্রমিকদের জীবিকা ও সম্মান কেড়ে নিয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদের বাণিজ্য যুদ্ধ প্রচলিত ধারা ভেঙে দেয় এবং দীর্ঘদিনের নীতিগত ঐক্যমত ফাটল ধরে। তার মানে বুঝতেই পারছেন, এটি এক ধরনের হিংসা। তারা মনে করে চীন যদি সম্পদশালী হয়, বাণিজ্যের ক্ষেত্রে একজন সেরা হয় বিশ্বের মধ্যে, চীনের উত্থানটা আমেরিকা ঠিক ভালোভাবে নিচ্ছে না। তারা মনে করছে চীনের উত্থান আমেরিকাকে পিছিয়ে দিচ্ছে। তারা প্রতিযোগিতা না করে বরং পিছন থেকে টেনে ধরারই চেষ্টা করছে। এটা একটা হিংসামূলক আচরণই বলা যায়।